হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা আপনাদের? কেমন আছেন? হুম। আমার কথা কি শোনা যাচ্ছে? ও, দাঁড়ান। এদিকে আনে না তেমন অফ রাখি। জি, নাজমুল ভাইয়া, আছি আলহামদুলিল্লাহ, ভালো। আপনার কি অবস্থা? হুম, আজকে তো আপনাদের হচ্ছে ফটোশপের ক্লাস নাম্বার 5। লাস্ট ক্লাসে হচ্ছে কাস্টম শেপ, পেন টুল, এই বিষয়গুলো ছিল। আজকে হচ্ছে ফটোশপ ক্লাস নাম্বার 5, আর আমাদের ক্লাস টপিক হচ্ছে টাইপ টুল অ্যান্ড ব্লেন্ডিং টুল। ঠিক আছে, ব্লেন্ডিং অপশন। ঠিক আছে, আমরা হচ্ছে গিয়ে একটু 2 মিনিট ওয়েট করি, সবাই জয়েন করুক, দেন হচ্ছে আমি ইনশাল্লাহ ক্লাসটা শুরু করে দিব। অ্যান্ড ক্লাসের শেষের দিকে আমরা হোমওয়ার্কটা দেখে নিব, সমস্যা নেই। আজকের টপিকটা ইজি, অল্প একটুতেই হয়ে যাবে আশা করি। আর শুধু টাইপের ব্যাপার তো, টাইপ অ্যান্ড হচ্ছে কিছু ফিল্টার ইফেক্ট, এই বিষয়গুলোই থাকবে। এছাড়া সবকিছুই মোটামুটি সমস্যা হবে না, সিম্পল জিনিস। 2 মিনিট একটু ওয়েট করি, সবাই জয়েন হোক। সবার মাইকটা একটু অফ করে জয়েন হয়েন, আদারওয়াইজ আমি একটু কিছুক্ষণের জন্য, আপাতত 2 মিনিটের জন্য সবার মাইকটা অফই রাখি। ঠিক আছে, আর 1 মিনিট ওয়েট করবো, দেন হচ্ছে ক্লাসটা শুরু করে দিব। আচ্ছা, 8টা 5 বাইজে গেছে। আমরা হচ্ছে আজকে টপিকটা শুরু করে দিই। আমি স্ক্রিনটা শেয়ার করে নিই ফার্স্টে। ওকে, মাই স্ক্রিন। আচ্ছা, স্টপ শেয়ারিং দিই, আবার একটু স্ক্রিনটা শেয়ার করে নিই। আর ভিডিও প্যানেল, ডিসেবল অ্যানিমেশন। ওকে। আচ্ছা, আমাদের হচ্ছে ফটোশপের ক্লাস নাম্বার 4 পর্যন্ত শেষ হয়েছে। আমাদের আজকে হচ্ছে ক্লাস নাম্বার 5, যেটাতে আমরা হচ্ছে ফটোশপের ইয়া টাইপ টুল অ্যান্ড ব্লেন্ডিং অপশন সম্বন্ধে জানবো। একটা জিনিস আগে থেকে একটু বলে রাখি যে ফটোশপে যে টাইপ টুলগুলোর বিষয়টা যে আছে, সেই সেম জিনিসটা ইলাস্ট্রেটরও আছে, কোনো পার্থক্য নাই। অ্যান্ড টাইপ টুলের বেসিক্যালি অপশনগুলো সেমই থাকে। ঠিক আছে, তো আমরা প্রথমে হচ্ছে ফটোশপটা ওপেন করে নিই। কোনো প্রিভিয়াস কোনো ফাইলের ওয়ার্নিং নো। আচ্ছা, ফটোশপটা ওপেন করার পর আমরা ফাইল থেকে একটা নতুন আর্টবোর্ড নিয়ে নিব। ফাইল থেকে নিউ আমরা ওয়েব ভার্সনে একটা আর্টবোর্ড নিয়ে নিই। তো আর্টবোর্ডটা নেওয়ার পরে আমাদের এইখানের মধ্যে আমরা টাইপ টুলটা পাবো হচ্ছে ফটোশপের লেফট সাইড যে টুলবার গুলো থাকে, সেই টুলবার থেকে একটু নিচের দিকে আসলে দেখবেন বড় হাতের বা ক্যাপিটাল লেটারের টি একটা আইকন আছে, এটা হচ্ছে আমাদের টাইপ টুল। সো এটাতে ক্লিক করবেন। কিছুক্ষণের জন্য আপনার পিসি লোড নিতে পারে বা লোডিং নিতে পারে, এটা ফটোশপের মধ্যে কমন। যে আপনি যখন টাইপ টুল সিলেক্ট করবেন তখন দেখা যাবে যে একটু ল্যাগ করতে পারে, এটা স্বাভাবিক হইতে পারে, এটা নিয়ে টেনশনের কোনো কারণ নাই। তো টাইপ টুল সিলেক্ট করার পর দেখেন আপনার মাউসের কার্সরটার আইকন কিন্তু একটু অন্যরকম হয়ে গেছে। কিছুটা আই শেপের হয়ে গেছে, আর একটা চারকোনা বক্সের মধ্যে এই জিনিসটা শো করতেছে। তো আপনি যদি এখানে যে কোনো একটা ব্ল্যাঙ্ক এরিয়াতে জাস্ট সিঙ্গেল একটা ক্লিক করেন, দেখবেন যে আপনার এখানের মধ্যে লেখার অপশন চলে আসছে। কিন্তু লেখাটা হয়তো আপনি এখানে ব্ল্যাক দেখতেছেন। আপনি যদি মুভ টুল দিয়ে যদি একটা সিলেক্ট করেন, দেখবেন এটা লেখাটা ডিসিলেক্ট হয়ে গেছে। ডিসিলেক্ট হইলে জুম করে দেখবেন এখানে লেখা উঠছে। কিন্তু অ্যাকচুয়ালি লেখা যে উঠলো বা লেখাটা যে এখানে লিখলাম, এটা অনেক ছোট না? এটাকে হচ্ছে আমরা বড় করতে পারি কন্ট্রোল টি দিয়ে। আমরা লেয়ার প্যানেল থেকে এটাকে সেট করে নেব, কন্ট্রোল টি দিব, দেন আমরা অল্ট প্রেস করে ধরে রেখে বড় করলে এটা কি বড় হয়ে গেল। ঠিক আছে, এছাড়া
আমাদের এইখানে ডান পাশে আমরা যদি আসি দেখবেন এখানে একটা ক্যারেক্টার প্যানেল নামে একটা প্যানেল ওপেন আছে, প্রপার্টিজ প্যানেলের মধ্যে ক্যারেক্টার প্যানেল। তো এইখানে আসলে দেখবেন যে দুইটা বক্স আছে। এই দুইটা বক্সের মধ্যে প্রথমটা হচ্ছে আপনারা ফন্ট চেঞ্জ করার জন্য। এই যে আপনারা যেই লেখাটা লিখছেন বা এখানে যেই লেখাটা উঠছে লরেম ইপসাম, এই লেখার ফন্টটা চেঞ্জ করার জন্য এখানে যে প্রথম বক্সটা আছে সেটা হচ্ছে ফন্ট চেঞ্জ করার জন্য। আপনি ফটোশপের মধ্যে প্রথমেই হচ্ছে কতগুলো প্রিসেট অবস্থায় ফন্ট পাবেন, এছাড়া চাইলে কাস্টম ডাউনলোড করে নিতে পারেন। কাস্টম ডাউনলোড করার সিস্টেমটা আমি দেখায় দিব, সমস্যা নাই। তো এইখানের মধ্যে যে বিষয়গুলো দেখেন, এখানে একটা একটা করে ফন্ট এখানে চেঞ্জ হচ্ছে। আপনি যে কোনো ফন্টে লিখতে পারেন বা কাস্টম ফন্ট এনেও বসাইতে পারেন, কোনো সমস্যা নেই। আমি এখান থেকে ফন্টটাকে চেঞ্জ করে নিই, ধরেন এটাই বসে। আচ্ছা এইটা না, এই টোনোটা বসে যেটার মধ্যে অনেকগুলো আছে, ধরেন আমি পপিন্স নিলাম। এখন নিচের যে বক্সটা, প্রথম বক্সটা তো আমরা ফন্ট চেঞ্জ করলাম, পরের যে বক্সটা সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে ফন্টের ক্যারেক্টার। ফন্টের যেই ক্যারেক্টার, এখানের মধ্যে ফন্ট ফ্যামিলিতে অনেক ধরনের ক্যারেক্টার থাকে, লাইক থিন, থিন ইটালিক। থিন ইটালিক মানে হচ্ছে এটা পাতলা এবং হচ্ছে একটু ডান পাশে একটু কাত হবে। ঠিক আছে, যদি থিন ইটালিক দিয়ে দেখেন লেখাটা কিন্তু একটু হালকা বাঁকা। ঠিক আছে, তো এখানে আপনি মাল্টিপল পাবেন। আবার কিছু কিছু ফন্টে কোনো ফন্ট ফ্যামিলি নাই, ওটা একদম রেগুলার রেগুলার ফন্টই থাকে বা বোল্ড বোল্ড ফন্টই থাকে, ওটা কোনো চেঞ্জের কোনো অপশন নেই। এখন আমরা যদি সেমি বোল্ড দিই দেখবেন লেখাটা কি একটু মোটা হয়েছে আগের থেকে, তাই না? আবার আপনি যদি চান যে এখান থেকে হচ্ছে ইয়াটা চেঞ্জ করবেন, ধরেন আমি ব্ল্যাক দিলে এটা একটু মোটা হবে। আবার এখান থেকে যদি আমি লাইট দেই তাহলে এটা একটু পাতলা হয়ে যাবে। এইভাবে আমরা ফন্টের ক্যারেক্টারগুলো চেঞ্জ করতে পারি। এই তো গেল ফন্টের বিষয়। কিন্তু লেখার ক্ষেত্রে কি, আপনি যখন এই যে টাইপ টুল দিয়ে ক্লিক করবেন আপনার তো এইভাবে শো করতে থাকবে। আপনি কিবোর্ডের ব্যাকস্পেস দিয়ে এই লেখাটাকে কেটে তারপর আপনি যাই লিখেন না কেন সেটা লিখতে পারবেন। অ্যান্ড লেখা শেষে আপনি চাইলে মুভ টুল ইউজ করে আপনি এটাকে উপরে নিচে ডানে বামে মুভমেন্টও করতে পারবেন, কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, এখানে একটা জিনিস খেয়াল করেন, আমি যে লিখলাম যাই লিখছি এটা সবগুলো কি, সবগুলো লেটার কি, সবগুলো অ্যালফাবেট হচ্ছে স্মল লেটারে। আমরা যদি চাই এটাকে সিঙ্গেল ক্লিকে এটাকে অল ক্যাপিটাল করে ফেলতে পারবো। এই সবগুলো ফন্টকে আমরা সিঙ্গেল ক্লিকে ক্যাপিটাল করে ফেলতে পারবো। সো একটু নিচের দিকে আসলেই দেখবেন এখানে টাইপ অপশন নামে কিছু ফাংশন আছে। সো এখানে প্রথম যে বড় হাতের দুইটা টি বা ক্যাপিটাল লেটার দুইটা টি একসাথে দেখতে পাচ্ছেন, আপনি যদি এই ফন্টটাকে বা এই ফন্টের ইয়াটাকে টেক্সটটাকে সিলেক্ট করে যদি এটাতে ক্লিক করেন দেখবেন আপনার সবগুলো লেটার ক্যাপিটাল লেটার হয়ে গেছে, স্মল লেটার থেকে ক্যাপিটাল লেটার হয়ে গেছে। এটা আবার অফ করে দিলে দেখবেন এটা আবার স্মল লেটারে চলে আসছে। আর আপনি পাশেরটাতে ক্লিক করেন, পাশেরটাতে ক্লিক করলে একটা জিনিস খেয়াল করেন, এখানে সবগুলো ক্যাপিটাল লেটার হয়েছে কিন্তু একটু কেমন ছোট হয়ে গেছে, এটা অফ করে দেই। এটা মূলত ইউজ করা হয়, ধরেন এখান থেকে আপনি প্রথম অ্যালফাবেটটা বাদ দিয়ে আপনি বাকিগুলোকে সিলেক্ট করলেন, ক্লিক করে ড্র্যাগ করলে সিলেক্ট হয়ে যাবে। দেন আপনি এটা দিলেন, দেখবেন আপনার প্রথমটা হচ্ছে বোল্ড একটু বড়, কিন্তু বাকিগুলো ক্যাপিটাল লেটার ঠিক আছে কিন্তু ওগুলো একটু ছোট হয়ে গেছে। এগুলো জাস্ট আমরা ইউজ করি ফন্টকে স্টাইল করার জন্য। এখন এই ধরনের লেখাগুলো আপনি কোথায় পাবেন? এই ধরনের লেখাগুলো আপনি মূলত পাবেন কোনো বইয়ের শুরুতে, কোন একটা বইয়ের পেজ বা কোন একটা অধ্যায় যখন শুরু হয় প্রথম অ্যালফাবেটটা দেখবেন যে আপনার ক্যাপিটাল লেটার হয় একটু বড় হয়, বাকি অ্যালফাবেটগুলো একটু ছোট হয়। স্বাভাবিক, এই ফর্মুলা এখানের মধ্যে ইউজ করতে হয়, তবে আমাদের এই জিনিসগুলো এতটা দরকার পড়ে না। আমাদের মূলত দরকার পড়ে যেটা অল ক্যাপস, এইটা তার মানে সবগুলো আপনার ক্যাপিটাল লেটার হবে, এইটা আমাদের প্রয়োজন পড়ে। কেন প্রয়োজন পড়ে? ধরেন কোনো লোগো ডিজাইন করতেছেন, কারো কোনো বিজনেস কার্ড ডিজাইন করতেছেন, সেই বিজনেস কার্ডের মধ্যে আপনার হচ্ছে আহ, সবগুলো নামের অক্ষরকে আপনার হচ্ছে ক্যাপিটাল লেটার করতে হবে, সেই ক্ষেত্রে আমরা হচ্ছে অল ক্যাপসটাই ব্যবহার করি। এরপর আমাদের এখানে আন্ডারলাইন আছে, তারপর টু দি পাওয়ার আছে, এটা পাওয়ারের মতন নিচে আপার পাওয়ারে চলে যাবে। বীজগণিতের অঙ্কের মতন a+b² যে একটা সূত্র ছিল, তো ওই টাইপের কিছুটা আর কি, স্কোয়ার দেওয়ার জন্য এরকম টাইপের কিছু করা যায়। কিন্তু এগুলো আমাদের অতটা দরকার পড়ে না, আমাদের দরকার পড়ে শুধু অল ক্যাপসটাই, এতটুকুই আমাদের সীমাবদ্ধ। আপনি চাইলে আবার এই লাইনটাকে যদি কেটে দিতে চান এখানে কাটার অপশন আছে, দেখেন লাইনের মাঝখানে একটা দাগ চলে আসবে। তো এগুলো আমাদের অতটা দরকার পড়ে না। এখন কথা হচ্ছে আমরা তো শুরুতে কন্ট্রোল T দিয়ে এটাকে ছোট বড় করা দেখাইছি, তাই না? এখন এই যে আমরা ছোট বড় করতেছি এটার এক্সাক্ট মাপ তো আমার জানা নাই, তাই না? এক্সাক্ট মাপ জানতে হইলে বা এক্সাক্ট মাপ দিতে হইলে আপনাকে যেটা করতে হবে, এই যে শুরুর দিকে যে দুইটা বক্সের কথা বলছিলাম, একটাতে হচ্ছে আপনার ফন্ট চেঞ্জ হবে, আরেকটাতে হচ্ছে আপনার ফন্টের ক্যারেক্টার চেঞ্জ হবে, তাই তো?
তো এই দুইটা বক্সের নিচে দেখবেন আহ, নিচে একটা ক্যাপিটাল লেটার টি, উপর একটা টি, এখানে একটা আইকন আছে প্রথম যে ছোট বক্সটা, সেই বক্সের মধ্যে দেখবেন যে একটা সাইজ লিখে সাইডে পিটি লেখা, তা একটা সংখ্যা লিখে পিটি লেখা। এইখানেই মূলত হচ্ছে আপনারা ফন্টের সাইজটাকে ছোট এবং বড় করতে পারবেন। এখান থেকে আমি যদি স্ক্রোল ডাউন করি, তাহলে আমার কি হচ্ছে, ফন্টের সাইজটা ছোট হচ্ছে, ফন্টের সাইজটা ছোট হচ্ছে। আর আমি যদি এটাকে যদি বড় করি, এটা হচ্ছে কি বড় হইতে থাকবে। এটা চাইলে আপনি কেটে দিয়ে আপনি নিজের কাস্টম সাইজও দিতে পারেন, নিজের কাস্টম ভাবে লিখেও দিতে পারেন, কোনো প্রবলেম নাই। তো এরপরে যদি আমরা সেম ভাবে নিচের লাইনে যাই, নিচের লাইনে যাওয়ার জন্য শিফট এন্টার একসাথে প্রেস করবেন, তাহলে এটা নিচের লাইনে চলে যাবে। তো নিচের লাইনে যাওয়ার পরে এখানে যদি লিখি, দেখেন এইখানে দুইটা লাইনের মাঝখানে গ্যাপ অনেক বেশি না? এই গ্যাপটাও আমরা চাইলে কন্ট্রোল করতে পারি। সেটা কিভাবে, এটা ঠিক তার পাশে দেখবেন উপরে এ এবং নিচে এ একটা আইকন আছে, এটাতে যদি আমরা কমায় দিই, সাইজটা যদি কমায় দিই, দেখবেন আপনার লাইনের যে গ্যাপটা আছে সেই গ্যাপটা কি আস্তে আস্তে কমে আসতেছে, লাইনের গ্যাপটা আস্তে আস্তে কমে আসতেছে। আর আপনি চাইলে একটার উপর একটা বসায়ও দিতে পারবেন, কোনো সমস্যা নেই, কিন্তু অ্যাকচুয়ালি কেউ তো আর বসায় না। চাইলে আপনি ক্লোজ করে দিতে পারবেন। দেখেন একদম ক্লোজ হয়ে গেল। লাইনটা একটু আগে কোথায় ছিল, এই জায়গাটাতে ছিল, কিন্তু এখন এখানে চলে আসছে। তো আমরা এইখান থেকে আমরা লাইনের গ্যাপটাকে বাড়াইতে বা কমাইতে পারি। এটা আমাদের বিভিন্ন ডিজাইন পারপাসে আমাদের করতে হইতে পারে। একটা সেকেন্ড টাইম দেন। তো এখান থেকে আমরা হচ্ছে লাইনের গ্যাপটা বাড়াইতে কমাইতে পারি। ওকে, এই হচ্ছে গিয়ে বিষয়। তো এরপরে এই যে প্রত্যেকটা অ্যালফাবেটের মাঝখানে যে ইয়াগুলো আছে, অ্যালফাবেটের মাঝখানে যে একটা একসাথে যে ক্লোজ, এটার গ্যাপটা আমরা বাড়াইতে পারি। এখানে দেখবেন ভি এবং এ একটা ইয়া আছে, সেটা হচ্ছে আপনি এখান থেকে যদি বাড়ান, দেখবেন যে আপনার অ্যালফাবেটের মাঝখানে যে গ্যাপটা আছে সেই গ্যাপটা আস্তে আস্তে বড় হইতে থাকবে বা গ্যাপটা বাড়তে থাকবে। আবার আপনি যদি এখান থেকে কমান, তাহলে এই গ্যাপটা কমতে থাকবে। বেসিক্যালি এটা জিরোতে থাকে, আপনি যদি চান এটা মাইনাস ফিগারও নিতে পারবেন, কোনো সমস্যা নেই, এটা ডিজাইন পারপাসে আপনি চাইলে ইউজ করতে পারেন। তারপরে হচ্ছে এইটা হচ্ছে গিয়ে, এটা যা আছে তাই থাকবে, এটাকে কোনো কিছু চেঞ্জ করার দরকার নাই। দেন এখানে নিচে আরো কিছু অপশন আছে, যার মধ্যে একটা হচ্ছে টি এর পাশে আহ, যেটা আছে সেটা হচ্ছে, এখানে দেখবেন টি এর পাশে দুইটা অ্যারো, একটা আপ ডাউন অ্যারো, এটা দিয়ে আপনি ফন্টের যে সাইজটা, ফন্টটাকে আপনি লং করতে পারবেন, লম্বা করতে পারবেন। এই ধরনের টেক্সটগুলো মূলত হচ্ছে কাস্টম টি শার্ট ডিজাইন বা এগুলোতে বেশি কাজে লাগে। আর এটার পাশে যেটা আছে সেটা হচ্ছে এই ফন্টটাকে পাশে পাশে লং করবে। ঠিক আছে, আমি দেখাচ্ছি। আমি যদি এখান থেকে পাশেরটাতে যদি বাড়াই, সেই ক্ষেত্রে দেখবেন যে হচ্ছে আপনার এটা কি পাশে পাশে ইয়া হচ্ছে, পাশে উইতে বেড়ে যাচ্ছে। ঠিক আছে, ঠিক আছে, এতটুকু পর্যন্ত কি সবাই ক্লিয়ার হয়েছেন? একটু জানাবেন। ওকে, একটা সেকেন্ড একটু। আচ্ছা, তাহলে আপনারা হচ্ছে টাইপ টুলের যে বেসিক বিষয়গুলো সেটা হচ্ছে একদম ক্লিয়ার হয়েছেন। আমি এই ম্যাট্রিক্স গুলোকে জিরো করে দেই, ঠিক আছে, বা 100% করে দেই, 100% করে দিলেই সবকিছু আবার ঠিক হয়ে যাবে। আচ্ছা,
এই যে 100% সবকিছু ঠিক হইলো। এখন এই ফন্টের মধ্যে আমাদের হইতেছে কালার চেঞ্জ হইতে পারে। আপনাদের বেসিক্যালি শুরু দিকটাতে কালার থাকবে কালো অথবা সাদা, আমার এটাতে একটু আর্মি গ্রিন টাইপের কালার, তাই না? এটা দেখেন নিচে একটা কালার অপশন আছে। আমি যদি কালারে ক্লিক করি, সেম কালার পিকার অপশন আসলো। আমি চাইলে আর্টবোর্ডে থাকা বা যে কোনো ডিজাইন থেকে কালার পিক করতে পারবো এই যে আইড্রপার টুল দিয়ে। আদারওয়াইজ আমি এখান থেকে কালার শিফটও করতে পারবো। শিফট করে যদি আমি ওকে দিয়ে দিই, এই যে আমার ফন্টের কালার চেঞ্জ হয়ে গেল। তো আমাদের এই ক্যারেক্টার প্যানেলের মধ্যে আমাদের এই বিষয়গুলো খুব কাজে লাগে এন্ড দরকারও। এই জিনিসগুলো আপনারা হচ্ছে প্রপার ভাবে একটু প্র্যাকটিস করলেই মোটামুটি পারবেন, কোনো সমস্যা নেই। এখন একটা কথা আছে, এখানে একটা জিনিস খেয়াল করেন, এই যে ফন্টের লাইন দুইটা, এটা কি লেফট সাইডে অ্যালাইন হয়ে আছে, তাই না? আমার এই সাইডে গেল। এখন আপনি যদি চান এই পুরো লেখাটাকে সেন্টার অ্যালাইন করবেন, তাই না? সেন্টার অ্যালাইন করবেন, তখন আপনি কি করবেন, কিভাবে করবেন? এটার জন্য আমাদের যাইতে হবে হচ্ছে নিচের থেকে, নিচের থেকে প্যারাগ্রাফ প্যানেলে গেলে, আপনি দেখবেন এইখানের মধ্যে অপশন আছে লেফট অ্যালাইন, তারপরে হচ্ছে সেন্টার অ্যালাইন এন্ড হচ্ছে রাইট অ্যালাইন। আপনি সেন্টার অ্যালাইনে ক্লিক করার মাত্রই দেখবেন আপনার টেক্সট একটু না রাখে একদম মিডল অ্যালাইন হয়ে গেছে, ঠিক আছে? আপনি এবার রাইট অ্যালাইন দেন, তাহলে এটা রাইট অ্যালাইন হয়ে গেল। রাইট অ্যালাইনটা লাগে বিজনেস কার্ডের সময় টুকটাক কাজে। আর লেফট অ্যালাইনটা হচ্ছে তো নর্মালি আমাদের যে কোনো কাজেই লেফট অ্যালাইনটাই বসে, ঠিক আছে? আর সেন্টার অ্যালাইনটাও মাঝে মধ্যে বসে কোনো গিফট কার্ড, ফ্লায়ার, হাবিজাবির কাজে ইয়াতে লাগে, ঠিক আছে? এজন্য এই জিনিসগুলো আমাদের প্রয়োজন হয়। সো এই গেল কালার চেঞ্জ এন্ড প্যারাগ্রাফ প্যানেলের ব্যাপার। এখানে আরো কিছু আছে, যেটা হচ্ছে আপনার লাইনের এন্ড টেন থেকে শুরু করে ইয়া করে, যারা হচ্ছে বুক ডিজাইন করে, যারা বই নিয়ে লেখালেখি করে, অতিরিক্ত ফন্ট, তাদের হচ্ছে এটা দরকার। এটা খুবই কমন, এখানে আইকন দেখেও বোঝা যায় যে আপনার লাস্ট লাইনটা হচ্ছে লেফট লাইন, লাস্ট লাইনটা হচ্ছে আপনার সেন্টার লাইন, এন্ড লাস্ট লাইনটা হচ্ছে আপনার রাইট লাইন। এন্ড কোনো ইয়া হবে না আর কি, কোনো লাইনের মধ্যে গ্যাপ হবে না, তাহলে হচ্ছে গিয়ে আপনার লাস্টেরটা। এই ফাংশনগুলো হচ্ছে থাকে। কিন্তু আমাদের এই ডিজাইনের, আমাদের যে কোনো ডিজাইনে এই পার্টগুলো খুবই কম লাগে। হয়তোবা ধরে নেন যে আম, বছরে বা আপনার 100টা কাজের মধ্যে একটা আপনি পাইতে পারেন, নাও পাইতে পারেন, কোনো গ্যারান্টি নেই। এই গেল আমাদের হরিজন্টাল টাইপ টুলের ব্যাপার। এতক্ষণ আমরা যেটা দেখছি সেটা হচ্ছে হরিজন্টাল টাইপ টুল, ঠিক আছে? হরিজন্টাল টাইপ টুল। এর পরের যেটা সেটা হচ্ছে আমাদের ভার্টিক্যাল টাইপ টুল। সেম এজ হরিজন্টাল টাইপ টুল, কিন্তু এটা জাস্ট হচ্ছে কি লেখাটা লম্বায় হয়, লম্বায় বসে। এটা ছিল পাথালে বা উইদে বসছে, এটা হচ্ছে লং এ বসবে। আমরা যদি এটার ফন্ট সাইজটাকে বড় করে দেই, ধরেন যে 72 পিটি দেই, দেখেন এই লেখাটা কিভাবে বসছে, উপর থেকে নিচে বসছে। এই জিনিসটা আমাদের অতটা লাগে না, তবে এটার ফাংশনটা হচ্ছে মূলত এক্সাক্ট এই হরিজন্টাল টাইপ টুলের যা যা আছে সবকিছুই এটার মধ্যে আছে, সেম জিনিস, কোনো পার্থক্য নাই। এটা আপনি হরিজন্টালি অ্যালাইন করছেন বা হরিজন্টালি সেট আপ করছেন, এটা ভার্টিক্যালি সেট আপ করতেছেন, এই আর কি। তারপর আমাদের দুইটা অপশন থাকে, ভার্টিক্যাল টাইপ মার্কস টুল অ্যান্ড হরিজন্টাল টাইপ মার্কস টুল। এখন আমি ভার্টিক্যাল টাইপ মার্কস টুলটা, সরি, হরিজন্টাল টাইপ মার্কস টুলে যাই। এখানে বেশ খেয়াল করেন, এখানে আমি যাই লিখবো, লিখে যদি আমি এখান থেকে ফন্টের ক্যারেক্টার যদি আমি বোল্ড ও ব্ল্যাক যা ইচ্ছা করে দিই, দাঁড়ান, করতে গেলে এটাকে সিলেক্ট করে নিতে হবে, করে আমি এটাকে ব্ল্যাক করে দিলাম, জাস্ট রাইট ক্লিক করলাম। দেখেন অতটুকু এরিয়া কি সিলেক্টেড শো করতেছে। এখন এতটুকু এরিয়া সিলেক্টেড শো করার থেকে আমাদের জন্য ইজি হচ্ছে, আমরা যদি যে কোনো ফন্টে, আমরা যদি লেয়ার থাম্বনেলে গিয়ে রাইট ক্লিক করে আমরা সিলেক্ট পিক্সেল দেই, দেখবেন সাথে সাথে কি আমাদের এটা সিলেক্ট হয়ে গেছে। এবার আপনি কালার দেন, এটার মধ্যে একটা নতুন লেয়ার নিয়ে আপনি অল্টার ডিলিট দিয়ে কালার দেন, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করেন, and আপনি মুভমেন্ট করেন। সো কন্ট্রোল প্রেস করে লেয়ার থাম্বনেল ক্লিক করলে কি হইতেছে, আমাদের ওই টেক্সটটা বা ওই লেয়ারে থাকা আইটেমটা সিলেক্ট হচ্ছে। কিন্তু আপনি যদি টেক্সটকে ওই হরিজন্টাল মার্কস টুলের মতন সিলেক্ট করতে চান, সেই ক্ষেত্রে আপনি কি করবেন, টেক্সটের লেয়ার থাম্বনেলের মধ্যে ক্লিক করবেন, সিলেক্ট পিক্সেল দিবেন, তাহলে আপনার কি টেক্সটের পিক্সেলগুলো সিলেক্ট হয়ে গেল। বুঝতে পারছেন যে কিভাবে লেয়ার থাম্বনেল থেকে আপনি আপনার টেক্সটকে সিলেক্ট করবেন, যেটা আপনার হরিজন্টাল মার্কস টুল হিসাবে ইউজ করতেছে বা এখানে। আচ্ছা, এরপরে আমাদের যেটা অপশন সেটা হচ্ছে গিয়ে
হরিজন্টাল টাইপ টুল তো গেল, ভার্টিক্যাল টাইপ টুলও সেম, ভার্টিক্যাল টাইপ মার্কস টুলও সেম জিনিস, একই জিনিস, এগুলো আমাদের অতটা প্রয়োজন নাই। এবার আমাদের হচ্ছে ওয়ার্প টেক্সট। ওয়ার্প টেক্সটের মধ্যে আমরা যদি একটু ফটোশপে যাই, সবগুলো ডিলিট করে দিই, সবগুলো ডিলিট করে দেই। অ্যান্ড এইখানের মধ্যে ধরেন আমরা একটা টেক্সট নেই, চ্যাটটাকে সরাই এখান থেকে, হরিজন্টাল টাইপ টুল, এখানে ক্লিক করলাম, আর ইউ এন, ধরেন একটা ওয়ার্ড নিলাম, রান, কন্ট্রোল টি দিয়ে এটাকে একটু বড় করে নিই, ঠিক আছে। দেন এটাকে আমরা হচ্ছে আহ, উপর থেকে রাইট ক্লিক করে এটাকে হচ্ছে ব্ল্যাক বা বোল্ড করে দিই, আমরা এক্সট্রা বোল্ড করে নিলাম। এক্সট্রা বোল্ড করে নেওয়ার পরে আমরা যদি এটার মধ্যে কন্ট্রোল টি দেই, আমাদের এই এরিয়াটা আসলো, এটাতে আপনারা রাইট ক্লিক করেন, এখানের মধ্যে দেখেন ওয়ার্প আছে, ফ্রি ট্রান্সফর্ম আছে। আমরা যদি ফ্রি ট্রান্সফর্মে ক্লিক করি, কন্ট্রোল প্রেস করে যদি আমরা টান দেই, দেখবেন আপনার এটা ট্রান্সফর্ম হচ্ছে যে কোনো দিকে, আপনি চাইলে মুভমেন্ট করাতে পারছেন। এটা কিন্তু কন্ট্রোল প্রেস না করলে কিন্তু এটা হবে না, বা এটা একটু অন্যরকম ভাবে মুভমেন্ট করতে থাকবে, ঠিক আছে। আমরা কন্ট্রোল জেড দিয়ে করে আনি। এবার যদি আমরা রাইট ক্লিক করে ওয়ার্প দেই, ওয়ার্প দেওয়ার সাথে সাথে দেখবেন উপরে একটা অপশন আসে ওয়ার্প নামে, এইটার মধ্যে আপনি ক্লিক করেন আর্ক। আর্ক দেওয়া মাত্রই আপনি যখন এটাকে ক্লিক করে ধরে টান দিবেন উপরে, দেখেন এটা এরকম কার্ভ হয়ে গেছে, আবার নিচের দিকে নিলে নিচে এরকম কার্ভ হয়ে গেছে। কন্ট্রোল জেড দিয়ে দেই। এইবার আমরা যে আর্ক থেকে যদি আর্ক লোয়ার দেই, আমরা এই আর্ক লোয়ারটাকে হচ্ছে এখান থেকে আপ ডাউন করতে পারবো, ঠিক আছে, টেক্সটটাকে ওয়ার্ক করতে পারবো, সোজা কথা। এরপর আমরা এখান থেকে যদি ফ্ল্যাগ স্টাইলে নেই, এটা দেখেন এটা ফ্ল্যাগের মতন হয়ে গেছে, আপনি উপরে নিচে ডানে বামে নিতে পারবেন। ওকে। তারপরে হচ্ছে গিয়ে এখান থেকে ধরেন ফিশ আই আছে, ফিশ আই হইলে এটা, এটা এই যে মাছের চোখের মতন একটু মোটা সোটা হয়ে যাবে। আর যদি একটু কন্ট্রোল জেড দিই, এখান থেকে যদি আমরা যদি ধরেন স্কুইজ দেই, স্কুইজ দিলে এটা হচ্ছে একটু স্কুইজ বেশি হবে, একটু কম হবে, এরকম আর কি বিষয়টা। আপনি এটাকে স্টাইল করতে পারবেন, যে কোনো ডিজাইনের ক্ষেত্রে স্টাইল করতে পারবেন। এটা নিলে আপনি হচ্ছে যদি কোনো দিকে মুভমেন্ট করেন, তাহলে হচ্ছে এটা কি আরো মুভমেন্ট হবে আর কি। এটা হচ্ছে আহ, কি বলে এটা, স্কুইজ বা স্ক্রু এর মতন আপনি যদি ইয়া করতে চান, টুইস্ট হবে আর কি, ঠিক আছে। সিলিন্ডারের মতন করতে পারেন, সিলিন্ডারের মতন করলে এটা হচ্ছে কোনো বোতলের গায়ে যদি কোনো বসাইতে চান, সেই ক্ষেত্রে হচ্ছে আপনার এটা আপনি ইউজ করতে পারেন। লাইক ধরেন এখানে একটা কোল্ড ড্রিঙ্কস এর বোতলের গায়ে আপনি অ্যাডজাস্ট করে বসায় দিলেন, মানে এখান থেকে অ্যাডজাস্ট করে নিলেন, এটা করা যায়, ঠিক আছে। এটা একটু বড় ছোট উপর নিচে করতে পারবেন, এটাকে একটু চওড়া, এটাকে একটু ইয়া করতে পারবেন, লেখাগুলোকে হচ্ছে মডিফিকেশন করতে পারবেন। সো ক্লিয়ার হয়েছেন সবাই ওয়ার্পের ব্যাপারটা। আর ফ্রি ট্রান্সফর্মে গেলে আপনি হয়তো ফ্রি ট্রান্সফর্মে গেলে কিছু পাচ্ছেন না, কিন্তু ফ্রি ট্রান্সফর্ম আবার আরেকটা জায়গায় আছে। ধরেন এই যে টেক্সটটা আছে, এই টেক্সটটাকে আমরা শেপে কনভার্ট করব। আপনি এই যে লেয়ারের যে টেক্সটের যে পার্টটা বা লেয়ার পার্টের মধ্যে রাইট ক্লিক করবেন, এখানে একটা জিনিস বুঝে রাখেন, এটা হচ্ছে লেয়ার লেয়ার, আর এটা হচ্ছে লেয়ার থাম্বনেইল। এখানে যে চারকোনা বক্সটা দেখবেন এটা লেয়ার থাম্বনেল, আর এখানে যে পুরো বক্সটা দেখবেন সেটা হচ্ছে লেয়ার। এই লেয়ারের মধ্যে রাইট ক্লিক করার পরে কনভার্ট টু শেপ দেন, কনভার্ট টু শেপ, শেপ হয়ে গেল। এবার আপনি কন্ট্রোল টি দেন, রাইট ক্লিক করেন, ফ্রি ট্রান্সফর্ম দেন। ফ্রি ট্রান্সফর্ম দেওয়ার পরে আপনি হচ্ছে কন্ট্রোল প্রেস করে আপনি এখান থেকে ট্রান্সফর্ম করতে পারবেন। আবার যদি এখানে রাইট ক্লিক করেন, ওয়ার্প দেন, কাস্টম ওয়ার্প দিলে মনে করেন আপনি যেখান থেকে ইচ্ছা সেখান থেকে ওয়ার্প করতে পারবেন। এটা আপনার উপর ডিপেন্ড করে, কোনো প্রবলেম নাই। আপনি চাইলে এখান থেকে কন্ট্রোল হ্যান্ডেল ধরে এটাকে ঘুরায় পেঁচায় দিতে পারবেন। তো শেপে কনভার্ট করলে অ্যাকচুয়ালি ওয়ার্ক করাটা আমাদের জন্য একটু ইজি, ঠিক আছে, আমাদের জন্য একটু ইজি হয়ে যায়, আর আদারওয়াইজ আমাদের জন্য একটু টাফ, ঠিক আছে। এই তো ব্যাপার। তো আমরা টেক্সটকে শেপে কনভার্ট করলাম কিভাবে, আমরা এই লেয়ার প্যানেলের মধ্যে রাইট ক্লিক করে আমরা জাস্ট এখানে সার্চ দিলাম কি, সরি সার্চ বলে লেয়ার প্যানেল রাইট ক্লিক করে আমরা এখানের মধ্যে গেলাম কনভার্ট টু শেপ। আমাদের যদিও এখন অপশনটা শো করবে না, কারণ আমরা অলরেডি শেপ করে ফেলছি, ঠিক আছে। এখানে লেখা থাকবে কনভার্ট টু শেপ, দাঁড়ান, কনভার্ট টু ফ্রেম, কনভার্ট টু শেপ, কনভার্ট টু শেপের অপশনটা এখানে মনে হয় নাই, বিকজ অফ আমরা অলরেডি শেপ করে ফেলছি, এই জন্য। না হলে এদিকেই আপনার লেখাটা থাকবে কনভার্ট টু শেপ, কোনো সমস্যা নাই। সো এতটুকু কি বুঝতে পারছেন একটা টেক্সটকে কিভাবে শেপে কনভার্ট করা হয়েছে?
জানাবেন। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা যদি আমাদের নেক্সট পার্টে যাই, আমরা ওয়ার্ড টেক্সট দেখলাম, আমরা হচ্ছে টেক্সট টু শেপ দেখলাম, তাই না? এইবার আমাদের হচ্ছে টাইপ অন আ পাথ। আপনাদের তো লাস্ট ক্লাসে পেন টুল হলো, তাই না? এখন পেন টুলের মধ্যে আমরা যে বলছিলাম যে পাতের যে কথাটা বলছিলাম, পেন টুলে এই যে শেপ থেকে পাত, এটা আপনার যে কোনো কালারফুলও হইতে পারে, কোনো প্রবলেম নেই। তবে আমরা পাতেই গেলাম। পাতে যাওয়ার পরে আমরা যদি এইখানের মধ্যে একটা নিউ লেয়ার নিয়ে যদি এইখানের মধ্যে একটা লাইন টানি, ধরেন এখানের মধ্যে আমরা একটা লাইন টানছি, এটাকে কি আমরা পাত বলি? অ্যাঙ্কর পয়েন্ট, দুইটা অ্যাঙ্কর পয়েন্টে কি হয়? একটা পাত, তাই না? আর মাল্টিপল পাতে একটা শেপ। তো এটা যাওয়ার পরে আমরা যদি টাইপ টুলটা সিলেক্ট করি, and আমরা এখান থেকে একটু ফন্টের সাইজটা একটু এদিক ওদিক করে নিব আর কি। আচ্ছা, ফন্টের সাইজটা এখানে ক্যারেক্টার প্যানেলটা মনে হয় না আসছে। আচ্ছা, না আসলে নেই, সমস্যা নেই। আমরা এখান থেকে যদি পাতের উপরে মাউসের কার্সরটা নেই, দেখবেন যে আইকনটা চেঞ্জ হয়ে গেছে। ক্লিক করেন, দেখেন এইখানের মধ্যে লেখাটা উঠছে। ঠিক আছে, এই যে পাশে যে লাইনটা আছে না, এটাকে হচ্ছে কন্ট্রোল প্রেস করে ধরে যদি ড্র্যাগ করেন, দেখেন এখানের মধ্যে লেখাটা উঠতেছে। এখন আপনার এখানে তো অনেক ছোট মনে হইতেছে, তো এই ফন্টের সাইজটাকে আপনি বড় করে দেন। ফন্টের সাইজটাকে আপনি বড় করে ধরেন যে 50 পিটি করে দেই, তাহলে হচ্ছেই তো এটা বড় হয়ে যাবে। দাঁড়ান, 53, 49, 45। ওকে, 45 করে দিছি। ওকে, এবার কন্ট্রোল প্রেস করে আমরা যদি কন্ট্রোল প্রেস করে এই পাত বরাবর যদি ড্র্যাগ করে যে যেখানে আমাদের পাতটা ছিল, দেখেন আমাদের ফন্টটা কি ওই হিসাবেই লেখা হয়ে গেল, তাই না? কিন্তু এখানে যদি আপনি আবার পেন টুল থেকে পাত না নিয়ে শেপ নিয়ে নিতেন, শেপ নিয়ে নেন, তাহলে আপনার পাতটা আপনি দেখতে পারতেন। এখানে যেমন পাতটা দেখতে পাচ্ছেন না, কিন্তু আপনি এখানে তখন হচ্ছে পাতটা দেখতে পাইতেন। ওকে, এটাকে আপনি ফিল কালারটা অফ করে দেন, স্ট্রোক কালারটা জাস্ট যে কোনো একটা কালার দিয়ে দেন, জাস্ট বুঝার স্বার্থে। এইবার আপনি টাইপ অন পাথ টুলে গিয়ে জাস্ট এখানে যদি ক্লিক করেন, এবার কন্ট্রোল প্রেস করে যদি এটাকে ধরে ড্র্যাগ করেন, দেখবেন যে আপনার ফন্টটা সম্পূর্ণটার মধ্যে চলে আসছে। কারণ আপনি বিভিন্ন স্টাইলের পিছন জন্য এই ফন্টটা, এই ধরনের স্টাইল ইউজ আর কি, এই ধরনের সিস্টেম ইউজ করতে পারেন। সো টাইপ অন পাথ টুলটা কি সবাই ক্লিয়ার হয়েছেন? একটু বললেন টাইপ অন পাথ টুল কি বুঝছেন কিনা? ওকে, আপনাদেরকে কিছু কিছু জিনিস বলে দেই। লাইক ধরেন পেন টুল, কালারের বিষয়গুলো, কালার কোড, হেক্সা কোড গুলো, তারপরে সিলেকশনের বিষয়গুলো, এন্ড হচ্ছে এই টাইপ টুলের ব্যাপারগুলো, এই জিনিসগুলো একটু প্র্যাকটিসের উপরে রাখবেন। যদি এই জিনিসগুলো প্র্যাকটিসের উপরে না রাখেন, আপনারা হচ্ছে ফিউচারে ধাক্কা খাবেন। রিজন হচ্ছে এই জিনিসগুলো কমন, ইলাস্ট্রেটরে যা, ফটোশপে তা, এন্ড সব সফটওয়্যারে সেম। আপনি যদি মোবাইল দিয়েও ফটো এডিট করতে যান বা কোনো টেক্সট বসাইতে চান, দেখবেন আপনি টাইপ অন পাথ টুল পাইতে পারেন কিছু প্রিমিয়াম সফটওয়্যারের মধ্যে আছে। আর যেগুলো ফ্রি সেগুলোর মধ্যে তো টাইপ টুল আছেই। টাইপ টুলের বিষয়গুলো দেখবেন ঘুরে ফিরে সেম, আইকনগুলো একটু এদিক ওদিক থাকে কিন্তু ঘুরে ফিরে সেম। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তো আমরা যদি নেক্সট পার্টে যাই, আমাদের হচ্ছে ব্লেন্ডিং অপশন, একটু ইম্পর্টেন্ট পার্ট। তো ব্লেন্ডিং অপশনে আরো কিছু বিষয় সামনে আসবে যদিও, তারপর আমরা হচ্ছে আগে দেখি। ঠিক আছে, ফাইল থেকে আমরা ওপেনে যাব। ওপেনে যাওয়ার পরে দেখি আমার কাছে একটা ছবি থাকার কথা।
ছবিটা একটু খুঁজে বের করি, দেখি আছে কি না। একটা বিল্ডিং এর ছবি থাকার কথা। বিল্ডিং এখানে নেই নাকি? ধরে নেন এই বিল্ডিংটাই নিয়ে আসি যদি। না, এই বিল্ডিং এ হবে না, এটাকে কেটে দিই। সাউন্ড কম। আচ্ছা, এইবার মনে হয় একটু হাই হবে আর কি। আচ্ছা, দাঁড়ান আমি একটা ছবি ডাউনলোড করে নিয়ে আসি। ধরেন যে ইমেজে যাই। উম, একটা ছবি, এই ছবিটা দরকার ছিল অ্যাকচুয়ালি। এই ছবিটার ব্ল্যাঙ্ক ভেরিয়েন্ট কি পাবো? উম, এই টাইমে আজান। সেইভাবে হবে না তো, আমি হচ্ছে এইখান থেকে দেখি ইয়াটা করতে পারি কিনা, সার্চ উইথ গুগল লেন্স ম্যাচ করে কিনা। এক্সাক্ট ম্যাচে গিয়ে হুম হুম, ছবি তো পাইলাম না। দাঁড়ান দেখি এখানে ডাউনলোডে বা ইয়াতে আছে নাকি। এটাতে থাকার কথা, কথা না। প্রোগ্রাম ফাইল এতে তো আরো থাকবে না, সমস্যা নাই। ঝামেলা লেগে গেল না? দাঁড়ান দেখি প্র্যাকটিস ইমেজটা এই ভিডিওর মাঝখানে আছে নাকি। আচ্ছা, এক সেকেন্ড। হুম, এইবার যদি পাই। এই ছবিটাকে ডাউনলোড করি, তাহলে আমাদের কাজটা করতে ইজি হবে, ঠিক আছে। এক মিনিট টাইম দেন, আমি ছবিটাকে একটু ডাউনলোড করে নিই। সেভ ইমেজেস, ডেস্কটপে সেভ হয়েছে, সেভ। আচ্ছা, আমরা হচ্ছে ফটোশপে যাব, ফাইল থেকে ওপেন। ওপেনে যাওয়ার পরে আমরা ডেস্কটপের মধ্যে এই ছবিটাকে ওপেন করব। আচ্ছা, এই ছবিটাকে ওপেন করার পরে একটা জিনিস খেয়াল করেন, এখানের মধ্যে কিছু কালারের ভেরিয়েন্ট আছে, লাইক ধরেন এখানে হোয়াইট কালারও আছে, এখানে ব্ল্যাক কালারও আছে, তাই না? তো ভ্যানিশিং পয়েন্টের মধ্যে হোয়াইট এবং ব্ল্যাক কালারটাকে খুব সুন্দরভাবে কন্ট্রোল করা যায়। তো আমরা ফার্স্ট এটারে আনলক করে নিব। আনলক করে এখানে ধরেন একটা টেক্সট নিয়ে নিব। টেক্সটটা একটু বড় হয়ে গেছে, এটাকে একটু কন্ট্রোল টি দিয়ে ছোট করে নিই। এন্ড ফন্টের কালারটা আমরা চাইলে হচ্ছে হোয়াইট করে নিতে পারি। আমরা ফন্টের কালারটাকে হোয়াইট করে নিব। ওকে। এবার কন্ট্রোল প্রেস করে যে আমরা লেয়ার থাম্বনেইলে ক্লিক করি, আমাদের লেখাটা সিলেক্ট হয়ে গেল। দেন আমরা কন্ট্রোল সি দিব অ্যান্ড কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে দিব। লেয়ার প্যানেল থেকে এটাকে আই অফ করে দিতে পারি। অ্যান্ড আমরা এইখানের মধ্যে এটাকে নিচে নিয়ে যাই, সমস্যা নেই। অ্যান্ড এইখানের মধ্যে একটা নিউ লেয়ার নিতে পারি। নিউ লেয়ার নেওয়ার পরে আমরা এখান থেকে যাব হচ্ছে ফিল্টারে। আমরা ফিল্টার থেকে চলে যাব হচ্ছে ভ্যানিশিং পয়েন্টে। দেখবেন এখানে ভ্যানিশিং পয়েন্ট একটা অপশন আছে। সো ভ্যানিশিং পয়েন্টে যাওয়ার পরে এখানের মধ্যে কিন্তু আমাদের সেম ছবিটা ওপেন হয়েছে, একটু জুম করে নিতে পারেন।
আচ্ছা, জুম না হইলে যে কোনো একটা কর্নার থেকে, এই যে বিল্ডিং এর যে চারটা কর্নার, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, এই ছয় কর্নার থেকে যে কোনো একটা কর্নার, অবশ্যই ডান পাশ থেকে নাহলে বাম পাশ থেকে, যে কোনো এক পাশ থেকে। আমি ধরেন এই পাশ থেকেই একটা সিঙ্গেল একটা ক্লিক করলাম। ক্লিক করে আমি এখানে একটা এরিয়া নিয়ে নিলাম, একটা পার্সপেক্টিভ একটা এরিয়া নিয়ে নিলাম। এবার কন্ট্রোল প্রেস করে আপনি এটাকে ধরে টান দিবেন এদিকে, দেখবেন এই সাইডে এরকম ভাবে আসছে। দেন উপর থেকে কন্ট্রোল প্রেস করে এটাকে ছোট করে অ্যাডজাস্ট করে দেন। আমরা তাহলে কি এই বিল্ডিং এর উপরের যে পার্টটুকু আছে এটাকে সিলেক্ট করে ফেললাম না? এবার আপনি কন্ট্রোল ভি দেন, এই আপনার টেক্সটটা আসছে সিলেক্টেড অবস্থায়। কন্ট্রোল ডি টি দিতে পারেন, একটু আটকা দিতে পারে, ভ্যানিশিং পয়েন্টের মধ্যে একটু আটকানোটা স্বাভাবিক। একটু ছোট, সরি, একটু ছোট করে নেই একটা সাইড ধরে। ছোট করে এটাকে যদি নিয়ে আসি, দেখেন এটা কিন্তু এটার মধ্যে কি অ্যাডজাস্ট হয়ে গেছে। আর উপরে নিয়ে গেলে এটা কিন্তু এরকম বাঁকা হয়ে যেতেছে। আর আমি যদি এখানের মধ্যে এটাকে মুভমেন্ট করি, দেখবেন যে এটা কি হইলো, এটা এটার মধ্যে মুভমেন্ট করতেছে। তো আমি এটাকে জাস্ট হচ্ছে এম বরাবর এখানে রাখি। দেন আমি শিফট প্রেস করে ধরে এটাকে লেখাটাকে একটু বড় করে ফেলি। আর এই লেখাটাকে একটু, এটা একটু বড় হয়ে গেছে, এই জন্য সমস্যা, একটু ছোট করে ফেলি। এই তো, ধরেন এইখানেই থাকুক, সমস্যা নেই। জাস্ট ওকে দিয়ে দিব। দেন আমার এখানে লেখাটা বসা পড়ছে। এখন লেখাটা বসছে কিভাবে বসছে একটু জুম করলে দেখতে পাবেন যে এইখানে দেখেন হোয়াইট পার্ট দেখা যাচ্ছে। এন্ড এটার পিছনে কিন্তু কিছু ব্ল্যাক ডট ছিল, সেই ডটটা কিন্তু এখানে উপরে দেখা যাচ্ছে না, তাই না? তো এখন আপনি এই উপরে যে লেয়ারটা আছে এটাতে রাইট ক্লিক করেন। রাইট ক্লিক করে উপর থেকে চলে যান ব্লেন্ডিং অপশনে। ব্লেন্ডিং অপশনে যাওয়ার পরে, দাঁড়ান, এটাকে একটু সাইডে নিয়ে নেই এন্ড এটাকে এখানে রাখি। ব্লেন্ডিং অপশনে যাওয়ার পরে আমরা হচ্ছে এইখান থেকে যদি অল্টার প্রেস করে যদি ক্লিক করি, দেখবেন এখানে কিছু পয়েন্ট অ্যাড হইতেছে। ঠিক আছে, এটাকে যদি আপনি অ্যাডজাস্ট করে দেন, ব্ল্যাক পার্টটাকে যদি একটু অ্যাডজাস্ট করে দেন, দেখবেন যে আপনার এই সাইড থেকে কিছু চেঞ্জেস আসতেছে। আমরা এটাকে যদি একটু মডিফাই করি, দেখেন এই যে এইখানে দেখেন এটা বানানোর পরে কি ওই পাশ থেকে কি হইলো, ব্ল্যাক পার্টটা কি আস্তে আস্তে ভ্যানিশ হয়ে যাচ্ছে, তাই না? আমরা এটাকে একটু কমায় দেই, ভ্যানিশ হয়ে গেল, এগুলোকে একটু বাড়ায় দেই। হুম, একটু ইয়া করে দিলাম। তো এখানের মধ্যে দেখে মনে হচ্ছে না এই রংটা অনেক দিন পুরনো, এখানের মধ্যে অ্যাডজাস্ট হয়ে গেল না বিষয়টা? তো এই কাজটা আমরা হচ্ছে এই ভ্যানিশিং পয়েন্ট দিয়ে করতে পারি। এছাড়া এটার মধ্যে যদি কোনো শ্যাডো ক্রিয়েট করার প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে আমরা ঠিক নিচে দিকে আসলে ড্রপ শ্যাডো অপশনটা পাবো। ড্রপ শ্যাডো অপশনে যাই, এখান থেকে আমরা হচ্ছে এটার সাইজটাকে ছোট করে দিই, ডিস্টেন্সটাকেও ছোট করে দিই, অপাসিটিটাকে 100% করে দিতে পারি, সাইজটাকে ছোট করে দিই। সাইজটা যেন 1:5 দিলাম, অ্যান্ড অপাসিটিটা হালকা একটু করে দিই, কমায় দিই। ডিস্টেন্সটা একটু বাড়ায় দিতে পারি। নয়েজ যদি অ্যাড করতে চান আপনি নয়েজ অ্যাড করতে পারেন, তবে সেই ক্ষেত্রে অপাসিটিটা একটু কমায় দিয়েন। এরপরে যদি আউটার গ্লো দিতে চান, যে এটার সাইড দিয়ে কিছু গ্লোয়িং হবে, তো সেই ক্ষেত্রে আপনি আউটার গ্লো দিতে পারেন, এটা গ্লো করবে। তবে আউটার গ্লো দেওয়ার আগে অবশ্যই আপনাকে হচ্ছে এখান থেকে কালারটা চেঞ্জ করতে পারবেন। যদি আপনি আউটার গ্লো দিতে চান সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে এই যে কন্ট্রোল অ্যাড করতে হবে। কন্ট্রোলটা অ্যাড করা মানে এটাকে 3D করে ফেলা। এখানের মধ্যে অনেকগুলো প্রিসেট অবস্থাতে পাবেন, এটা ইন্টারনাল, এটা এক্সটার্নাল, এটা হচ্ছে বাইরের। এটা একটু 3D/2, এটা না, দেখেন কোনটা ভালো হয়। এটা দেখি না, এটা নো, এটা ভিতরের দিকে, এটা একটু 3D ভাইব আনবে আর কি। তো আপনি যদি এটাকে যদি একটু ভিতর দিকে দিয়ে দেন, দেখবেন এটা হচ্ছে ভিতরের দিকে কেমন একটা 3D ভাইব চলে আসবে এটার মধ্যে। আমরা এখান থেকে আরো কিছু চেঞ্জ করতে পারি। যদি এটাও নেই, আমার এখানের মধ্যে এটা কি একটু 3D একটা চলে আসলো, তাই না? আমরা চাইলে এখানে স্ট্রোক অ্যাড করতে পারবো। আমরা স্ট্রোকে যাই, আমরা স্ট্রোকের সাইজটা যদি ইয়া করে দেই, অপাসিটি যদি বাড়ায় দেই, একটু ইয়া করে দেই, তারপরে হচ্ছে ইনার গ্লো যদি অ্যাড করি, ইনার গ্লো এর মধ্যে আমরা ধরেন যে একটু পার্পল কালারই অ্যাড করলাম, ওকে দেই, অপাসিটিটা 100% করে দেই, নয়েজটা বাড়া দিই। ইনার গ্লোটা শো করতেছে না, সাইজটা একটু দেখি।
আচ্ছা থাকুক, সমস্যা নাই। ইনার শ্যাডো অ্যাড করা যেতে, টেক্সচার অ্যাড করা যেতে পারে। টেক্সচার অ্যাড করার ক্ষেত্রে আমরা হচ্ছে ধরেন যে ওয়াটারটা অ্যাড করি যদি, অ্যান্ড এখান থেকে আমরা হচ্ছে বিভিন্ন সাইজটাকে এদিক ওদিক করতে পারি। স্কেলটাকে ছোট করে দেই। একটা 3D ভাইব অ্যাড করা যেতে পারে, এর থেকে বেটার ভাবে করে দেখাবো, সমস্যা নেই। এখানে জাস্ট ভ্যানিশিং পয়েন্টের জন্য আপনাদেরকে এইভাবে দেখানো। আপনি যদি গ্রেডিয়েন্ট অ্যাড করতে পারেন, গ্রেডিয়েন্ট অ্যাড করতে হইলে আপনার এখান থেকে কালারটা চেঞ্জ করে ফেলেন। তাহলে এখানে আপনি এই পার্পল কালারটা দেই, এইখানের মধ্যে হচ্ছে আমি গ্রিন কালারটা দেই। ওকে দেই। এখানের মধ্যে একটা কি দেখেন, এখানের মধ্যে একটা গ্রিন কালার শেড সহ ইয়া হয়ে গেল। অপাসিটিটা যদি কমান বাড়ান তো এখান থেকে আপনার ইয়া হবে, আপনি স্কেলটা বাড়ায় দেন। আপনি লাইনারের জায়গায় হচ্ছে রেডিয়াল দিতে পারেন, রেডিয়ালের থেকে আপনি হচ্ছে রিফ্লেক্টেড দিতে পারেন, রিফ্লেক্টেডের জায়গায় আপনি ডায়মন্ড অ্যাড করতে পারেন। এটা আপনার ইচ্ছা, আপনি যেটা চাইলে করতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে। তো এইখানে হয়তোবা এই জিনিসটা অতটা সুন্দর লাগতেছে না। আচ্ছা আমি ক্যান্সেল দিয়ে দিছি, দ্যাটস এটা সেভ হয় নাই। এইখানে হয়তোবা এটা এতটা সুন্দর লাগতেছে না, কিন্তু সেম জিনিসটাই যদি আমি অন্য জায়গায় করি, ধরেন আমি একটা ওয়ালপেপার নামাই। ওয়ালপেপারটা হচ্ছে গিয়ে ইলাস্ট্রেটর না ফটোশপেই যাই, ফাইল থেকে প্লেস, প্লেস ইমবেডেড, ডাউনলোড। এইখান থেকে হচ্ছে নিচের দিকে গেলে দেখি আমার কাছে হয়তো বা ছবিটা সেভ করা থাকতে পারে। ধরেন এই ছবিটাই আনি। ঠিক আছে। আরে প্লেস ইমবেডেড করলাম কেন, ফাইল থেকে ওপেন, ওপেন থেকে আমি ডাউনলোডে গিয়ে উম, ধরেন এটাই আনি। ঠিক আছে। এইখানের মধ্যে দেখেন পুরো ব্ল্যাঙ্ক। আমি যদি এখানের মধ্যে নাম লিখি একটা, কল অফ ডিউটি লিখলাম, কন্ট্রোল টি দিলাম, এটাকে একটু বড় করে নিই। ঠিক আছে। এটা এখানে অ্যাড করলাম, বা উপর থেকে সেন্টার অ্যালাইন করলাম, অ্যালাইন প্যানেল থেকে ক্যানভাস, ক্যানভাস থেকে আমি সেন্টার অ্যালাইন করলাম। সেন্টার অ্যালাইন করার পরে এই যে লেখাটা আছে এটাকে রাইট ক্লিক করি, ব্লেন্ডিং অপশনে যাই। ব্লেন্ডিং অপশনে যাওয়ার পরে আমরা হচ্ছে এখানের মধ্যে ফার্স্টে ড্রপ শ্যাডো অ্যাড করব। ড্রপ শ্যাডো অ্যাড করার পর আমরা হচ্ছে অপাসিটিটা বাড়ায় দিই, অ্যান্ড স্প্রেডটাকে কমায় দিই। আমাদের হচ্ছে এখানে হালকা একটু শ্যাডো রাখলেই হবে। আচ্ছা হালকা একটু শ্যাডো আছে, লেখাটা কিন্তু বোঝা যাচ্ছে। এইবার হচ্ছে আমরা আউটার গ্লো টাউটার গ্লো কিছু দিব না, আমরা হচ্ছে যদি আহ, এটা অ্যাড করি, এটা অ্যাড করলে এখানে হয়তো বোঝা যাচ্ছে না, কিন্তু এখান থেকে হালকা ভাবে আপনি যদি খেয়াল করেন, জুম করে খেয়াল করেন, এখানে কিন্তু ঠিকই বোঝা যাচ্ছে, একটু থ্রি ডি একটা ভাইব চলে আসছে। ঠিক আছে। এখান থেকে ওকে, আরে এটাতে আবার ব্লেন্ডিং অপশনে যাই, ভুলে ওকে দিয়ে দিছি। এটাতে যদি যাই, যাওয়ার পরে এটা তো আমাদের ঠিকই আছে। আমরা হচ্ছে বেভেল অ্যান্ড এমবস, এটাতে গেলে আমরা হচ্ছে এমবসের ইয়াটা বাড়াইতে পারি, সাইজটাকে একটু অ্যাড করতে পারি, সফটেনটাকে অ্যাড করে নিতে পারি। আমাদের এটা কি সফট হইলো। ওকে। এন্ড এখান থেকে অপাসিটি আমরা যদি হচ্ছে একটু বাড়াই কমাই, যে হাইলাইট মোড এখান থেকে কিছু চেঞ্জ করা যাবে, শ্যাডো মোডটাও হচ্ছে আপনি চাইলে বাড়াইতে কমাইতে পারেন। তাদের এটা দেখেন একটা 3D ভাইব চলে আসছে। তো আমরা হচ্ছে এখানে ইয়া করে দেই, অপাসিটিটাকে কমায় দেই। ওকে। টেক্সচারে যাই, টেক্সচারে আমরা একটু আগে যেটা অ্যাড করছি সেখান থেকে আমরা হচ্ছে ওয়াটারটাই অ্যাড করি। অ্যাড করার পরে আমরা হচ্ছে এখানে ডেপথটাকে হচ্ছে কমায় দেই, সাইজটাকে হচ্ছে ছোট করে দেই, একটু ইয়া করে দিলাম। করার পরে আমাদের কাজটা হচ্ছে গিয়ে ধরেন স্ট্রোক যদি অ্যাড করতে চান করতে পারেন, কোনো সমস্যা নাই, না করলেও আহামরি কোনো প্রবলেম হবে না। অপাসিটিটা হচ্ছে 5 করে দিই, এন্ড স্ট্রোকটা যদি ইয়ে করে দেই, আচ্ছা এটা স্ট্রোকটা রাখলাম না। এখন আমাদের কাজ হচ্ছে ব্লেন্ডিং অপশনে, ব্লেন্ডিং অপশনে যাওয়ার পরে ফিল অপাসিটিটা যদি আমরা কমায় দিই, তাহলে ফিল অপাসিটিটা আমরা কমায় দিছি। ঠিক আছে। এন্ড এইখান থেকে অপাসিটি আমরা চাইলে কমাইতে পারি, কিন্তু অপাসিটিটা কমাবো না। ধরেন ফিল অপাসিটি আমরা জিরো করে দিলাম, একদম জিরো।
আর আমরা হোয়াইটটারে যদি অফ করে দেই, এটা হোয়াইট পুরাটা অফ করে দিয়ে দেখেন এটা গায়েব হয়ে যাবে। তো আমরা অফ করা যাবে না, আমরা অন্যটা ইয়া করে দেখি, আচ্ছা ব্ল্যাকও চলে যাবে। তো আমরা এখান থেকে অল প্রেস করে একটু একটু অ্যাডজাস্ট করে দিই, ধর একটু শ্যাডো টাইপ ইফেক্ট এনে দেই। এন্ড এটাও পুরাটা নাই না, এটাতে হচ্ছে একটু অল প্রেস করে ধরে একটু ইয়া করে দিই। এখন এইখানের মধ্যে দেখেন একটা ট্রান্সপারেন্ট ইফেক্ট চলে আসছে না? এই ফন্টটার মধ্যে আপনি এখন এটারে যেখানেই নেন এখানেই কিন্তু একটা ট্রান্সপারেন্ট ইফেক্ট চলে আসছে। আবার আপনি চাইলে এটার মধ্যে যদি শ্যাডোটা অফ করে দেন, তাহলে আমি ড্রপ শ্যাডোটা অফ করে দিলাম, তাহলে কিন্তু জিনিসটা অন্যরকম হয়ে গেল। আমি ড্রপ শ্যাডো আবার অন করে দিলে আবার আগেরটা আগে। তো ড্রপ শ্যাডোকে একটু মডিফাই করি, অপাসিটিটা একটু কমায় দিই, বেশি অপাসিটি হয়ে গেছে, 50% মেবি এনাফ। স্প্রেডটাকে একটু কমায় দিই, জাস্ট ওকে। আচ্ছা, এখন এই লেখাটারে আপনি যেখানেই আনেন এখানে একটা আবছা একটা ভাব পড়ে গেছে, তাই না? আর এইটার একটা মজার বিষয় হচ্ছে আপনি যেটাতে ডবল ক্লিক করেন, and আপনি যদি অন্য কোনো নামও লেখেন, এক্স্যাক্ট ওই ফরম্যাটে ওই ফিল্টারেই এই জিনিসটা বসবে। আর আপনি চাইলে এটার গ্লোয়িং বাড়াইতে পারেন, ইয়া করতে পারেন। এই জিনিসগুলো কোথায় আমরা বেশি দেখি? এই জিনিসগুলো আমরা দেখি মূলত হচ্ছে কোনো ওয়ালপেপারের মধ্যে দেখবেন খুব হালকাভাবে কিছু লেখা থাকে, এই জিনিসগুলোর ক্ষেত্রে আমাদের এটা কাজে লাগে। এছাড়া আরো অনেক কাজেই লাগে, কোনো টেক্সট, যে কোনো টেক্সটকে স্টাইল করতে আমাদের এই জিনিসটা কাজে লাগে। ঠিক আছে? সো ভ্যানিশিং পয়েন্ট অ্যান্ড হচ্ছে ব্লেন্ডিং অপশন, এই বিষয়টা কি সবাই বুঝতে পারছেন? একটু ক্রিটিক্যাল, হয়তো প্র্যাকটিস করলে বুঝতে পারবেন আর কি, প্র্যাকটিস করলে সবই ইজি হয়ে যাবে। এটা এটা হচ্ছে সব হাতের কন্ট্রোলের উপর সবকিছু, and আপনার ভিজুয়ালাইজেশনের উপর, আপনি একটা ডিজাইনকে কতটুকু সুন্দরভাবে উপস্থাপন করতে পারেন। এটা হয়তো বা প্র্যাকটিস করতে করতে আপনার দেখা যাবে যে ডে বাই ডে ডেভেলপ হবে। আবার এখানে দেখেন ইফেক্টের যে আইগুলো আছে এগুলোকে যদি অন অফ করেন, আপনি দেখবেন যে হচ্ছে আপনার এই ইফেক্টগুলো অন অফ হবে। এন্ড আপনার ইফেক্টগুলো আপনি চাইলে ইয়ে করতে পারবেন। ড্রপ শেড অন অফ হচ্ছে, আমি যদি ব্লেন্ডিং অপশন অফ করে দিই, এই যে আমার লেখাটা হালকা হয়ে গেছে কিন্তু শ্যাডোটা দেখা যাচ্ছে, এরকম আর কি। আপনি যে ট্রান্সপারেন্ট, ফুল ট্রান্সপারেন্ট করে ফেলতে পারবেন। সো সম্পূর্ণ মডিফাই করা পসিবল। সো এতটুকু যেহেতু ক্লিয়ার হয়েছেন, তো আমাদের ক্লাসের টপিক তো আজকে শেষ। আপনারা হচ্ছে আপনাদের যে হোমওয়ার্ক ছিল, হোমওয়ার্কের মেইলগুলো আমাকে একটু দেন, আমি মেইলটা চেক করব। ঠিক আছে? আচ্ছা, এখানের মধ্যে একটা জিনিস খেয়াল করেন আপু, আপনার ভুলটা কোন জায়গায় হয়েছে। আপনি কার্ভের মধ্যে এসে প্যাচ লাগাইছেন, এখানের মধ্যে দেখেন এখানে একটা অতিরিক্ত অ্যাঙ্কর পয়েন্ট নিছেন, এটা না, এটা ঠিক হয় নাই। তারপর জের এই কার্ভটা একটা, এইখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট, এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট নিলে আপনার এই জের কার্ভটা কমপ্লিট হয়ে যেত, যেটা আপনি নিচে নিতে পারছেন, কিন্তু উপরে এসে কিন্তু এটা গুলায় ফেলছেন। জি এর মধ্যে দেখেন এক্সট্রা অ্যাঙ্কর পয়েন্ট নিছেন, এখান থেকে আপনি এইখানে একটা নিতেন, তাইলেই তো হইতো। আপনি এইখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট অতিরিক্ত নিছেন, অ্যান্ড এইখানে গিয়ে তো আরো একটা নিছেনই। কিউ এর ক্ষেত্রে এইখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট পড়ছে, এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট পড়ছে ডবল, এই সাইডটার কার্ভ ঠিক নাই, এটা বেশি কার্ভ হয়ে গেছে। এস এর এইখানে অ্যাঙ্কর পয়েন্টের সমস্যা, এগুলো প্র্যাকটিসের উপরে রাখতে হবে। ঠিক আছে? ভি ডব্লিউ এক্স ওয়াই জেড এগুলো আবার ঠিক আছে, এগুলোতে কোনো প্রবলেম নাই, কিন্তু এগুলো হচ্ছে আপনার প্র্যাকটিসের উপর রাখতে হবে। ঠিক আছে? আচ্ছা, হোমওয়ার্ক কি মাত্র একজন করছেন? বাকিদের বাকিদের খবর কি? আচ্ছা, রকিবুল ভাই, 327 নম্বর ব্যাচ, 127 নম্বর ব্যাচ, ভাই এটা 327 নম্বর ব্যাচ, 127 না। আচ্ছা, 327 নম্বর ব্যাচে আপনি নিউ জয়েন করছেন। তো
আহ, আপনি কাভার আপ করতে পারবেন? এটা তো হচ্ছে 5 নাম্বার ক্লাস। আচ্ছা, রেকর্ডেড ক্লাসের ভিডিওগুলো হচ্ছে আপনাদের ফেসবুক গ্রুপের ফিচার পোস্টে আছে। আমি যদি যাই, যদি দেখার চেষ্টা করি, 327, এই আপনাদের গ্রুপের ফিচার পোস্টে গেলে আপনি এখান থেকে হচ্ছে নিচের দিকে আসলে এই যে প্রথমটাই, সরি, প্রথমটা ক্লাস রেকর্ডিং, এরপরটা হচ্ছে আপনাদের ক্লাস রেকর্ডেড ভিডিওগুলো। ঠিক আছে, এইখান থেকে আপনি হচ্ছে এই লিঙ্কে ক্লিক করলেই আপনাদের ভিডিওতে চলে যাবেন। ঠিক আছে, এখন পর্যন্ত আপনাদের 4টা, আজকে সব 5টা ক্লাস হয়েছে, এখান থেকে ক্লাস রেকর্ডিং গুলো পেয়ে যাবেন। আচ্ছা, 126-এ ছিলেন। ব্যাচ শিফট করার কারণ? আচ্ছা, আমি একটা অন করে দিই। আপনার ব্যাচ চেঞ্জ করার কারণ? আসসালামু আলাইকুম ভাইয়া। আমার হচ্ছে সরি, ওই সময় একটু সমস্যা ছিল আর কি, 10টার সময় লেট হয়ে যায়, এই জন্য আর কি বুঝতে পারছি, মানে সমস্যা নেই চেঞ্জ ভাইয়া। করলাম। আপনি কি কাভার করতে পারবেন? হ্যাঁ পারবো, সমস্যা নাই। আমি ওই যে আগের 326-এ ছিলাম তো, ওখানে ক্লাস করছি। আচ্ছা তো আচ্ছা। ওখানে যেগুলো করা হয়েছে সেগুলি হয়তো। আচ্ছা, ওইখানে কয়টা ক্লাস করছিলেন? ভাই, আপনার 326-এ কয়টা ক্লাস করা হয়েছে যদি জানাতেন। আচ্ছা ভাইয়া, আপনার ল্যাপটপে প্রবলেম হয়েছে তাই করতে দিতে পারেন নাই। আচ্ছা, বুঝলাম, ল্যাপটপে প্রবলেম হয়েছে। 28 জনের মধ্যে রকিবুল ভাই নতুন, তারপরে হচ্ছে শিমুল্লাবিব ভাই তো মনে করেন আজকে রেকর্ডিং চাইলো, বুঝলাম না ভাইয়াও কি নতুন জয়েন হয়েছেন? তো যদি নতুন জয়েন হয়ে থাকেন তাহলে গেল 3 জন। হোমওয়ার্ক দিছেন 1 জন, বাকিরা কি করতেছেন? বাকিদেরও কি সমস্যা? অ্যান্সার দেন শুনি। আচ্ছা, ফাহমিদা আপুর ল্যাপটপ নাই, ওকে, ঠিক আছে। আচ্ছা, ল্যাপটপ নাই তো কি ভাইয়া হয়েছে? আমার আপনাদেরকে একটু তো ইয়া কোশ্চেন ছিল। দেখানো হয়েছিল। আহ, আপনাদের কোনো গ্রুপ আছে, মানে হোয়াটসঅ্যাপে কিংবা অন্য কোনো জি জি, গ্রুপ? হোয়াটসঅ্যাপে একটা গ্রুপ আছে ভাইয়া, আমি দিচ্ছি, দাঁড়ান। 327, না 327, গ্রুপটা দিচ্ছি, সমস্যা নাই। হোয়াটসঅ্যাপের গ্রুপের নিয়মও চেঞ্জ করে ফেলছে। কপি লিংক। আচ্ছা, যারা বলতেছেন ল্যাপটপ নাই, আপনাদেরকে তো ফটোপিয়া দেখানো হয়েছিল। ফটোপিয়াতে তো পেন টুল, টাইপ টুল, এগুলোর তো প্র্যাকটিস ইজি। তাহলে কেন অজুহাত দিলেন যে আমার ফোন, আমার ল্যাপটপ নাই? ভাই শোনেন, একটা একটা ঠান্ডা মাথায় একটা এক্সাম্পল দেই। আজকে আপনি হোমওয়ার্ক করলেন না, কালকেও করলেন না, পরশুদিনও করলেন না, সমস্যা নেই। 2 দিন পরে কি হবে জানেন? আপনার আর করতে ভাল লাগবে না, যে না থাক, শিখতেছি তো, হোমওয়ার্ক না করলেও তো হয়, প্রবলেম নেই। তারপরে যখন দেখবেন চোখের পলকে 3 মাস 4 মাস ওভার হয়ে গেছে, আপনার কোর্স কমপ্লিট, এরপরে দেখবেন আপনার কাছে যা দেখবেন ধরবেন তাই নতুন লাগে, যা ধরবেন তাই নতুন লাগে, কিছুই বুঝতেছেন না, কিছুই হচ্ছে না। তখন আপনি পড়ে যাবেন টেনশনে, হায় হায় কিভাবে কি হবে। আপনি আবার হচ্ছে ব্যাচটা চেঞ্জ করবেন, ব্যাচটা চেঞ্জ করলেন, সমস্যা নেই, করে দিবে অফিস। একবার করলেন, ওইবার আপনি সেম কাজই করবেন। তারপরে থার্ড টাইম আর ব্যাচ আপনাকে চেঞ্জ করে দেওয়া হবে না, দিন শেষে আপনি আর শিখতেও পারবেন না, কিছু করতেও পারবেন না। এটা হচ্ছে একদম আপনার না, এটা হচ্ছে একদম, ধরেন যে অনেক পুরাতন থেকে একদম নতুন যারা, সবার জন্য সেম জিনিসটাই হয়, সবার সাথেই ঘটে। And সবাই এই কাজটাই করে, and দিন শেষে সবাই হাওয়া হয়ে যায়, হাওয়ায় মিলে যায়। আমাদের সাথে ছিল আর কি, আমাদের সাথে এরকম ছিল যে আর কি এরা কাজ করতো কম, অশান্তি করতো বেশি, বিষয়টা এরকম আর কি। যে ধরেন আমি ক্লাস করতেছি, আমি একদিন যাই নাই, তো একদম মনে করেন যে আমার ছোট খালা আমার সাথে শিখতো, তো এর পাগল বানায় ফেলছে, উদয় তো আজকে আসে নাই, কত ইম্পর্টেন্ট ক্লাস ছিল, এই ছিল সেই ছিল। আমি মূলত গেছিলাম শ্বশুর বাড়িতে আর কি। তো একেবারে অবস্থা টাইট, আমার তো মাথা নষ্ট, আল্লাহ মাহবুদ জানে স্যার কি ইম্পর্টেন্ট টপিক ইয়া করে ফেলছে। এখন আমার টেনশন ছিল এই কারণে যে আমাদেরকে ক্লাস রেকর্ডিং দেওয়া হইতো না। তো আমি তো অনেক টেনশনে পড়ে গেছি। আমি পরে আমাদের হায়ার অফিসিয়ালরে ফোন দিলাম। ফোন দেওয়ার পরে বললাম যে অ্যাকচুয়ালি কি ক্লাস হয়েছিল আজকে।
উনি বললো আজকে সাপোর্ট ক্লাস বা রিভিউ ক্লাস হয়েছে। আমার শোনার পরে বিশ্বাস করেন মেজাজটা তো খারাপ হয়েছে। এই জন্যই বললাম যে তারা হচ্ছে কাজ করছে কম, বুঝছে বেশি, এন্ড হচ্ছে মানুষ হইতেছে ওকে পেরেশানিতে ফালা দিছে। এন্ড দিন শেষে তারা কি করে, তারা টিকটক করতেছে, তারা ঘুরতেছে ফিরতেছে, তাদের কাজ যে শিখছে এটার কোনো ভ্যালুয়েশন নাই। কারণ কি, তারা কোনোদিন প্র্যাকটিসও করে নাই, তারা কিছুই করে নাই। ভাই এই যে আপনি যে এখন বললাম না যে আমি শ্বশুর বাড়িতে ছিলাম, আমিও বিয়ের পরে ফার্স্ট টাইম শ্বশুর বাড়িতে গেছিলাম, আমার অবস্থা টাইট করে ফেলছিল। ঠিক আছে ভাই, সমস্যা নেই, ঘুরে আসেন, বেড়ায় আসেন, এই আর কি। আপনাদের এখানের মধ্যে বিষয়টা হচ্ছে আপনাদেরকে ভাই মার্কেট প্লেসের সাথে পরিচয় করা, যাতে আপনারা কাজ পান, সেটা হচ্ছে আমার টার্গেট। এখন আপনারা যদি আর কি দায় ছাড়া ভাবে চলেন, একটা জিনিস চিন্তা করে দেখেন, আমার কোনো লস আছে কোথাও? কোনো জায়গায় লস আছে? আমার কিন্তু কোথাও লস নাই। আমি ভাই চাকরি করি, আমি দিন শেষে আপনাদেরকে শিখানো শেষ, ব্যাচ শেষ, ব্যাচ ক্লোজ। কিন্তু দিন শেষে কিন্তু লসটা আপনাদের, তাই না? যেমন এই সাপোর্ট হয়তোবা কোনো মেন্টর আপনাদেরকে দিবে না। জাস্ট আমি একটা জিনিস দেখাই। ফ্রিল্যান্সার.কম যে মার্কেট প্লেস, যেটা দিয়ে আমরা হচ্ছে মূলত স্টার্ট করি আমাদের কাজগুলো, সেই মার্কেট প্লেসের মধ্যে বর্তমানে একটু পেইড হয়ে গেছে আর কি, পেমেন্টের ব্যাপার স্যাপার চলে আসছে। এই মার্কেট প্লেসের মধ্যে আমি হচ্ছে রিসেন্টলি মেম্বারশিপ নিছি। অ্যান্ড কোনো মেন্টর কিন্তু মেম্বারশিপ কিনতে হেল্প করবে না, আপনাকে বলবে কার্ড নিয়ে নেন, এই নেন, সেই নেন। তা আমি যেটা করছি, আমি হচ্ছে আমার স্টুডেন্টরে, যারা একটু ডেডিকেশন নিয়ে কাজ করে, তাদের কার্ড নিতে যত $10 $15 ফার্স্টে একটা খরচ আছে, তাদের যাতে এটা বর্তমানে এই এক্সট্রা খরচটা না লাগে, তার জন্য তাদেরকে আমি প্ল্যান কিনা দিছি। কিনা দিছি বলতে সে আমাকে পেমেন্ট দিছে, আমি তার প্ল্যান কিনা দিছি, কারণ তার কার্ডের খরচটা বেঁচে গেল। সে যদি কোনো মাসে যদি সে ওই প্ল্যানটা যদি কন্টিনিউ করতে না চায়, সে কিন্তু ওকে ফাইন, সমস্যা নেই, সে ক্লোজ করে দিবে। কিন্তু তাকে কার্ড দিয়ে আমি কিনে দিছি। তো এই পেমেন্টের সাপোর্ট বা কাজের যে সাপোর্টগুলো, এই সাপোর্টগুলো তো আপনি কাজ না করলে জীবনেও পাবেন না। কারণ হোমওয়ার্ক দেন না, আমি আপনার চিনিও না। আলটিমেটলি দেখবেন স্যার আমি আপনার ওই ব্যাচে ছিলাম কিন্তু আমি আপনার চিনি না। তো এর থেকে খারাপ কি কিছু হইতে পারে, যে আমি আপনার চিনি না, আপনি আমার স্টুডেন্ট ছিলেন? তো এইসব স্কিল স্কিল রিলেটেড কাজের মধ্যে না মেন্টরদের কথা একটু শোনা লাগে। না হলে হচ্ছে দিন শেষে আপনি তো আলটিমেটলি তো আর্নিং এর ইচ্ছাতেই তো আপনি এখানে আসছেন, না হলে তো আসতেন না। তো আপনি তো অ্যাকচুয়ালি আলটিমেটলি হেল্প পাবেন না, তখন আপনার জন্য বিষয়টা খারাপ হয়ে গেল না? এগুলো একটু খেয়াল রাখবেন। যেমন এই যে একজন মাত্র সুমি আপু শুধু করছে, এই জিনিসটা খুবই খারাপ যে একজন করছে। উনি ভুল করছে, অর্ধেক করছে, যাই করছে, উনি করছে। এন্ড আমি যেমন উনাকে সুন্দর মতো মার্ক করে বলতে পারলাম যে আপু আপনার এই জায়গাতে প্রবলেম আছে, তো উনি এটাতে সংশোধন সংশোধন করবেন নিজেকে 100%। আপনি পারবেন? আপনি আজকের দিন যাক, 3 দিন পরে আপনি পেন টুলের আগামাথা সব গুলায় ফেলবেন, কিচ্ছু মনে থাকবে না। যাই হোক, আচ্ছা, কারো কোনো কোশ্চেন আছে? কোশ্চেন থাকলে করতে পারেন, সবার মাইক তো অন, প্রবলেম নেই, কারো কোশ্চেন থাকলে করতে পারেন, কারণ আমার ক্লাস টপিকটা শেষ। খুবই ছোট টপিক ছিল। ভাই ক্লাস সপ্তাহে 2 দিন, রবিবার আর মঙ্গলবার? জি জি, রবিবার আর মঙ্গলবার সন্ধ্যা 8টা থেকে শুরু হবে। আর আপনাদের সাপোর্ট আচ্ছা ক্লাস থাকে, সাপোর্ট ক্লাসটা আপনি গ্রুপের মধ্যেই পাবেন। আর তিনশো আচ্ছা ছাব্বিশ নাম্বার ব্যাচের মতো নেই, সবকিছুই ওই যে ফিচার পোস্টে থাকবে। আচ্ছা আপনি আচ্ছা। হচ্ছে ওখানে গেলে আপনি হচ্ছে সাপোর্টে জয়েন হতে পারবেন 7টা থেকে 7টা 45 পর্যন্ত। সাপোর্ট ক্লাসটা হয় মূলত সপ্তাহে 6 দিন, সরকারি ছুটিগুলো বাদ দিয়ে। আচ্ছা, থ্যাংক ইউ। এই আর কি। ঠিক আছে, কারো কোনো কোশ্চেন নাই? হায় রে ভাই, আপনাদের ব্যাচ নিয়ে আমি কিন্তু হতাশ। মাত্র 4টা 5টা ক্লাস গেছে যদিও, কিন্তু আমি কিন্তু হতাশ। আপনার কোশ্চেন না করলে জীবনও অ্যান্সার তো পাবেন না, প্রবলেম সলভ করতে পারবেন না। আচ্ছা, আপনাদেরকে কোর্স ভিডিও দেখার একটা সিস্টেম বলে দিই, তাহলে আপনাদের জন্য বিষয়টা ইজি হবে, ঠিক আছে? সেটা হচ্ছে, ধরেন একটা ভিডিও তো 1.5 ঘন্টা টাইম ফ্রেমের হয়, তাই না? 1.5 ঘন্টা, 1 ঘন্টা, ধরেন আজকের ক্লাসটা 1 ঘন্টার। তো প্রথম 5 মিনিট আমরা ওয়েট করছি, তো প্রথম 5 মিনিট আপনি বাদ দিলেন। তো শুরু হয়েছে কয়টা? 8টা 5 থেকে। আপনি ধরেন যে আহ, একটা টাইম ফ্রেম লিখলেন, নোট নোট যখন আপনি করবেন মূলত, আপনি ধরেন এখানের মধ্যে লিখলেন যে হচ্ছে 0.00 থেকে আপনি শুরু করছেন। এন্ড শুরু করার পরে আপনি কতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখছেন? 10 মিনিট। 10 মিনিট দেখছেন। এবার এখানে নোট করবেন যে 10 মিনিটের মধ্যে আমি কি কি বলছি, কোন কোন ইম্পর্টেন্ট পার্ট ছিল। এটা আপনার 10 মিনিটের টাইম ফ্রেম। এরপর আবার নিচে নোট ডাউন করবেন হচ্ছে
থেকে 10 মিনিট থেকে 20 মিনিট পর্যন্ত আমি অ্যাকচুয়ালি কি কি বলে আসছি এগুলো নোট করবেন। এই ভাইঙা ভাইঙা যদি আপনি ভিডিওগুলো দেখেন, আপনার বেশিক্ষণ লাগবে না একটা ভিডিওকে বুঝতে বা একটা সেট আপকে বুঝতে, যে কিভাবে আমি করতেছি, কিভাবে আপনারা করতেছেন। আর বারবার ভিডিওতে যাওয়া লাগবে না, আপনি যখন আপনার নোটবুকটা হাতে নেবেন তখনই আপনি হচ্ছে ক্লিয়ার হয়ে যাবেন যে এই টাইম ফ্রেমে এতটার থেকে এতটার মধ্যে আমাকে এই কথা বলা হয়েছে। তো আপনার জন্য বিষয়টা আরো ইজি হয়ে যাবে। আমি মূলত আমার সকল ধরনের কোর্স আমি এইভাবেই করি। তো এটা আমার জন্য ইজি হয়, আমার একবারের জায়গায় দুইবার কোনো কিছু দেখা লাগে না। ঠিক আছে? তো এই জিনিসগুলো ট্রাই করতে পারেন লাইফে, বা নোট দেখার ক্ষেত্রে, বা যে কোনো কোর্সে। ইভেন আপনার ইউনিভার্সিটি, কলেজ, স্কুল এটার পড়ালেখার মধ্যে আপনি চাইলে এটা ইউজ করতে পারেন। ও আচ্ছা, দেখছেন, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। একটা জিনিস দেখেন, একটা ইম্পর্টেন্ট পার্ট আজকে ক্লাসে মিস হয়ে গেছে, সেটাকে বলেনি নেই, আমিও ভুলে গেছি। সেটা হচ্ছে, ধরেন এই যে ফটোশপের মধ্যে আমাদের যে ফন্টগুলো ছিল, এই ফন্টগুলো আমরা কোথা থেকে পাবো? কিছু তো প্রি ইনস্টল থাকে, কিন্তু বাকি ফন্টগুলো আমরা কোথা থেকে পাবো? আপনি নর্মালি ব্রাউজারে যাবেন, ব্রাউজারে গিয়ে আপনি ধরেন সার্চ দেন হচ্ছে ফন্ট ডাউনলোড লিখে, ফন্ট ডাউনলোড লিখে সার্চ দেন। এখানে অনেকগুলো ওয়েবসাইট আসবে, প্রি পেইড অনেক ধরনের ফন্ট। বর্তমানে বেশিরভাগই ট্রেন্ডি হচ্ছে গুগলের ফন্টগুলো, তো আপনি গুগলের ওয়েবসাইটে ঢুকতে পারেন। ঢুকে এখানে দেখেন রোবোটো, B&H ব্লগ, কি বগলি না কি যেন, যাই হোক হোয়াট এভার, এখানের মধ্যে অনেকগুলো ফন্ট আছে, তাই না? ধরেন BBH, এটা আমি সিলেক্ট করলাম, গেট ফন্ট দিলাম, তারপর হচ্ছে ডাউনলোড। আচ্ছা, এখানে দুইটা ফন্ট মেবি অ্যাড টু কার্ট হয়ে আছে। আচ্ছা, দুইটা ফন্টের মধ্যে এই যে মোগরাটা তো মেবি ডাউনলোড করা। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, ডাউনলোড অল দেই, কারণ নেই। ডাউনলোড দেওয়ার পরে যে আপনার ফাইলটা ডাউনলোড হলে আপনি ফোল্ডারে যাবেন, যার পর এটাকে রাইট ক্লিক করে এক্সট্রাক্ট অল করবেন, যেইভাবে আমরা ব্রাশ ইম্পোর্ট করতাম মনে আছে, সেম ভাবে। তো এই যে ফোল্ডারটা আসলো না, ফোল্ডারটা ওপেন করবেন, যেই ফন্টটা ডাউনলোড করছেন সেই ফন্টটাতে ঢুকে, ফাইলটাতে ঢুকে আপনি তাকে রাইট ক্লিক করবেন, সিলেক্ট করে রাইট ক্লিক করবেন, দেন শো মোর অপশনে যাবেন, বা আপনার এখানে লেখা উইন্ডোজ 10 হলে এখানে লেখা থাকবে, এইভাবেই লেখা থাকবে ইনস্টল ফর অল ইউজার্স, লিখে দেন, এটা ইনস্টল হয়ে যাবে। এটার নামটা খেয়াল রাখেন, BBH। ঠিক আছে? তো আমরা ফটোশপে যাই, এই ফন্টটাকে সিলেক্ট করি, অ্যান্ড এইখানের মধ্যে লিখে দিই কি, বিবি, এই যে BBH রেগুলার চলে আসছে। এই যে আমার ফন্টটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। আমরা একটা কাজ করি, আমরা এখান থেকে ব্লেন্ডিং অপশনে গিয়ে এটার ফিল অপাসিটিটাকে বাড়ায় দিই, তাহলে হচ্ছে দেখতে ইজি হবে মেবি। ব্লেন্ডিং অপশন, এগুলোকে হচ্ছে আগের পজিশনে রেখে দেই। এই যে নেন, আমার ফন্টটা চেঞ্জ হয়েছে এখানে। একটু আগে যেটা ছিল সেটা ছিল পপিন্স, এটা হচ্ছে কি BBH, যেটা মাত্র ডাউনলোড করলাম সেটা। এবং আরেকটা, এটার সাথে আরেকটা ফন্ট ডাউনলোড হয়েছে, গুগলের মধ্যে অ্যাড টু কার্ট করে রেখে তারপর আপনার ফন্ট ডাউনলোড করা যায়, আবার চাইলে সিঙ্গেল সিঙ্গেলও করা যায়। তো আমরা এবার মোগরাটাকে ডাউনলোড ইনস্টল করি, রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে শো মোর অপশন, ইনস্টল ফর অল ইউজার্স। এটা ইনস্টল করা ছিল না, এটার নাম কি মোগরা রেগুলার। তো আমরা যদি এখন ফটোশপে যাই, এই ফন্টটা যদি চেঞ্জ করি, এই যে মোগরা, মোগরা দিয়ে দিলাম, এই যে আমাদের ফন্টটা কি চেঞ্জ হয়ে গেল, তাই না? এইবার এটারে যদি আমরা আবার ব্লেন্ডিং অপশন থেকে যদি ফিল অপাসিটি কমায় দেই, দিতেই পারি, কোনো সমস্যা নেই, অপাসিটি কমায় দিতে পারি। তাহলে এই এই অপাসিটি কমায় দিলাম, ফিল অপাসিটি 0 করে দিলাম। আচ্ছা, এই অপাসিটিটা থাকুক, সমস্যা নেই। নেন, আপনার এই জিনিসটা আবার আগের পজিশনে চলে আসলো। বুঝতে পারছেন? এইভাবে আপনারা কাস্টম ফন্ট ডাউনলোড এবং ইনস্টল করতে পারবেন। আর চেষ্টা করবেন ChatGPT বা বিভিন্ন ভিডিও থেকে দেখে বা বিভিন্ন ডিজাইন থেকে দেখে ফন্ট ডাউনলোড এন্ড ইনস্টল করার। গদ বাঁধা কিছু ডাউনলোড করে ইনস্টল করে ফেললে এটা আপনার জন্য আরো ভেজাল হবে। এটা রিমুভ করার ক্ষেত্রে আপনার রিমুভ করতে গেলে সেটিংস থেকে রিমুভ করতে হয়। তো এটা আরেকটা সমস্যা আর কি, মূলত আপনি গদ বাঁধা ফন্ট ডাউনলোড করে ইনস্টল করেন না, যেগুলো হচ্ছে অ্যাকচুয়ালি মার্কেটে ট্রেন্ডি চলতেছে, ট্রেন্ডিং এ আছে, ওগুলা ডাউনলোড এন্ড ইনস্টল করবেন। ওইটা ওইটা বেটার আপনার জন্য কাজ করার ক্ষেত্রে। আর এগুলো আপনি কই লিস্ট পাবেন? যে কোনো AI প্ল্যাটফর্মে বললেই আপনাকে দিয়ে দিবে যে বর্তমানে ট্রেন্ডি বা মডার্ন ফন্ট কোনগুলো আছে যেটা ইউজ করার মতন। এই তো, এছাড়া আর কোনো প্রবলেম নাই। আর নেক্সট ক্লাস থেকে আশা করব সবাই হোমওয়ার্ক সাবমিট করবেন। কারণ আজকের ক্লাসে যা যা দেখানো হয়েছে, একটা স্টাইলিশ টেক্সট বা একটা ওয়ালপেপারের মধ্যে টেক্সট লিখবেন, এইভাবে স্টাইলাইজ করবেন, সবকিছু করে আমাকে ইমেজ সাবমিট করবেন, হোমওয়ার্ক সাবমিট করবেন। এটা আশা করব আপনারা সবাই করবেন। ঠিক আছে?
এই তো। আর কারো কোনো কোশ্চেন আছে? হোমওয়ার্ক জমা জমা দেবো কোথায়? আচ্ছা, হোমওয়ার্ক জমা দেওয়ার জন্য আপনাদের গ্রুপের মধ্যে দেখবেন আমার কন্টাক্ট ইনফরমেশন দেওয়া আছে, ওইখানে একটা মেইল অ্যাড্রেস আছে। নিচের দিকে আসলে এই যে এখানে একটা মেইল অ্যাড্রেস আছে দেখবেন, এই যে এই মেইলটাতে পাঠাবেন, ঠিক আছে। amazblueprint@gmail.com। ঠিক আছে? আর মেইল অ্যাড্রেসটাই যে কন্টাক্ট ইনফরমেশন এখানে পাবেন, এন্ড আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে আছে, ফোন নাম্বারও আছে, একই জিনিস এখানে আছে, আর আমার ফেসবুক অ্যাকাউন্ট এখানে আছে। এই তো। ঠিক আছে, আচ্ছা তাহলে ভাই, ঠিক আছে। আপনাদের আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকলো। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে সবার সাথে দেখা হবে। আর আপনাদের তো 4 দিন গ্যাপ আছে নেক্সট ক্লাস আসতে আসতে, সো 4 দিনের মধ্যে এই জিনিসগুলো করে হোমওয়ার্ক সাবমিট করবেন, কোনো অজুহাত দিয়েন না। ঠিক আছে? সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।